আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনলাইনে সবাই কথা শুনতে পাচ্ছেন স্যার? Yes, sir. ওকে স্যার। স্যার আজকে আমাদের S1 এর ফার্স্ট ক্লাস স্ট্যাটিস্টিক্স। এখানে কন্টেন্ট আমরা কি কি কভার করব সেটা নিয়ে প্রথমে একটু ডিসকাস করব, তারপর একটা টপিক আজকে আমরা স্টার্ট করব। মেকানিক্স, স্ট্যাটিস্টিক্স দুইটাতেই একটা টপিক আমরা যখন শেষ করব তখন ওই টপিক রিলেটেড যে কোনো সাম উইদিন দ্য সিলেবাস, কোয়েশ্চেন পেপার থেকে হোক, বই থেকে হোক, ওয়ার্কশিট থেকে হোক, যে কোনো সাম আমরা কমফোর্টেবলি করতে পারবো ইনশাল্লাহ। সো এইভাবেই প্রত্যেকটা টপিক শেষ করা হবে। এমন না যে আমি 70% শেষ করলাম, এক্সাম কোয়েশ্চেন যে টাইপের আসে সেগুলো নিয়ে পরে ডিসকাস করবো। নো, একটা টপিক শেষ হবে মানে সেটা ফুললি ডান ফর মাই ফাইনাল এক্সামস। ঠিক আছে স্যার? আর ওই বাকি P1 M1 ক্লাসে যে কথাগুলো বলছি, ইউ হ্যাভ টু বি রেগুলার। প্রত্যেকটা জিনিস একদম রেগুলারলি করতে হবে। অ্যাপ্লাইড ইউনিট যেহেতু, দেখা যাবে যে ক্লাস করছো, বাসায় যে অ্যাটলিস্ট ভিডিওটা একবার দেখবা, অনেকে দুইবার দেখতে হবে। বাট ইউ মাস্ট হ্যাভ দ্য পেশেন্স, গো থ্রু করবা। ক্লাস লেকচারে যে সামস গুলো ডিসকাস করব সেগুলো প্রথমে নিজে নিজে ট্রাই করবা। যখন তুমি ক্লাস লেকচারের সামস গুলো প্রপারলি করতে পারলা উইদাউট টেকিং এনি হেল্প, দেন ইউ স্টার্ট ডুইং দ্য হোমওয়ার্ক। এর আগে না, তা না হলে কনসেপ্ট মাথায় সেট হবে না। ঠিক আছে স্যার? লাইক আদার ইউনিটস, এখানেও আমাদের তোমার টোটাল মার্কস থাকবে 75 মার্কস, আর এক্সামের ডিউরেশন হচ্ছে আমাদের 1.5 আওয়ার্স। আর এইখানে কোয়েশ্চেন 6টা থাকে অথবা 8টা থাকে। 6টা কোয়েশ্চেনও থাকে অনেক সময়। লেটেস্ট কোয়েশ্চেন পেপারস গুলোতে বড় বড় সাম থাকে, প্রত্যেকটা সাম অনেক বড় মার্কসের থাকে, 6টা সাম থাকে। ঠিক আছে? বা কোনো আবার হঠাৎ করে দেখা যায় যে 7টা 8টাও দিয়ে দেয়, বাট ম্যাক্সিমাম 8টা, মিনিমাম 6টা কোয়েশ্চেন থাকবে। তো এইখানে যেই টপিকস গুলো আমরা কভার করব, প্রথমেই ডেটা রিলেটেড কাজ করতে হবে। এটার মধ্যে মেইনলি দুইটা সেগমেন্ট থাকবে। একটা হচ্ছে তোমার মেজার রিপ্রেজেন্টেশন অফ ডেটা, একটু লিখো সবাই। আরেকটা হচ্ছে মেজার অফ লোকেশন অ্যান্ড ডিসপারশন। ফার্স্ট টপিক আমরা যেটা কভার করব, এটা কমপ্লিট করতে আমাদের অনেকগুলো ক্লাস লাগবে, 10টা 12টা ক্লাস লাগবে এই টপিক গুলোই কভার করতে। হ্যাঁ, সো রিপ্রেজেন্টেশন অফ ডেটা, আরেকটা হচ্ছে মেজার্স অফ লোকেশন অ্যান্ড ডিসপারশন। এটা হচ্ছে ফার্স্ট টপিক যেটা আমরা কভার করব। সেকেন্ড টপিক যেটা আসবে সেটাকে বলা হয় কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন। কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন। কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন। থার্ড টপিক আসবে প্রবাবিলিটি। থার্ড টপিক আসবে প্রবাবিলিটি। এর পরের যে টপিক সেটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, তারপরে আসবে নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশন।
ওকে স্যার। আচ্ছা, এইখানে এই ফার্স্ট দুইটা টপিক হচ্ছে ডেটা রিলেটেড কাজ, ঠিক আছে? আর এই যে তিনটা টপিক, লাস্টের তিনটা টপিক, দে আর অল কানেক্টেড টু প্রবাবিলিটি। আমি স্টুডেন্টদের সবসময় একটা কথা বলি যে আমাদের যখন তোমার আমাদের যখন প্রবাবিলিটি আমরা এখানে শিখব, তখন ও লেভেলসেও কিন্তু আমরা প্রবাবিলিটি করে আসছি, তাই না? সেইটা থেকে একটু বের হয়ে আসতে হবে। কারণ ওই যে বললাম, ও লেভেলের যে কন্টেন্ট ছিল সেটা কাস্টমাইজ ফর ও লেভেল এজ গ্রুপস। তো ওইখানে অনেক কিছু আছে যেটা শুধুমাত্র ও লেভেলস এর যে কোয়েশ্চেন প্যাটার্ন গুলো থাকে সেটার জন্যই ওকে। বাট ওই কনসেপ্ট দিয়ে যদি তুমি এখন কাভার করতে যাও তাহলে দেখবা অনেক প্রবলেমে পড়ো। তো আই উইল স্টার্ট ফ্রম দ্য বেসিক, ফ্রম দ্য ভেরি বেসিক অফ প্রবাবিলিটি, এবং এইটা থেকে আস্তে আস্তে আমরা হায়ার লেভেলে যাব। তো এইখানে যখন যেটা বলি সেটা ভালো মতো অ্যাপ্লাই করার চেষ্টা করবে। ও লেভেলের অনেক স্টুডেন্ট যে এই ক্লাসেস গুলো তো ফলো করি নেই, ও লেভেলে তো করছি, ওইটা দিয়েই কাভার হয়ে যাবে, হবে না। এখানে প্রত্যেকটা টপিক তুমি যতই সিমিলারিটি পাও উইথ ইউর ও লেভেল সিলেবাস বা টপিক, তুমি ওইটার উপর ডিপেন্ড করে এখানে যদি কাভার আপ করতে যাও দেখবা ঝামেলা হবে। তো এই কাজগুলো একদমই করতে যাবে না। এবং এই প্রবাবিলিটির সাথে কানেক্টেড হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল এবং নর্মাল ডিস্ট্রিবিউশন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি নিউ টু ইউ, কখনোই আগে তোমরা করো না। ঠিক আছে স্যার? ওকে, এখানে কোয়েশ্চেনের কথা এবার বলি। এই যে ডেটা থেকে আমাদের একটা বা দুইটা কোয়েশ্চেন থাকে, যদি ছোট ছোট দেয় দুইটা দেয়, আর একটা বড় সাম যদি দিয়ে দেয়, ওই যে 6টা কোয়েশ্চেন দিয়ে যদি এক্সামিনার কোয়েশ্চেন সেট করে কোয়েশ্চেন পেপার, তাহলে একটা সাম দিবে। আর দুইটা দিলে তখন ওই যে 7টা বা 8টা হয়ে যায় আর কি। কোরিলেশন রিগ্রেশন থেকে একটা অথবা দুইটা থাকে। তারপর প্রবাবিলিটি থেকেও তোমার একটা অথবা দুইটা থাকে। ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল থেকে একটা, নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে একটা। তো এই যে টপিক গুলো তোমার এইখান থেকে দেখা যায় যে এদের থেকে যদি দুইটাকে কম্বাইন করে একটা বড় সাম করে, তখন দেখা যায় এক্সামিনার 6টা কোয়েশ্চেন দিয়ে কোয়েশ্চেন পেপারটা সেট করেন। সেজন্য বললাম যে কোয়েশ্চেন পেপারে তুমি দেখবা যে ইদার 6টা কোয়েশ্চেন আসছে অথবা 8টা আসছে এরকম। ঠিক আছে স্যার? সো এই টপিক গুলোই আমাদের কাভার করতে হবে ওয়ান বাই ওয়ান। এবং প্রত্যেকটা লেকচার এখানে খুব ইম্পর্টেন্ট, এবং একটা লেকচারের সাথে একটা লেকচার কিন্তু কানেক্টেড থাকবে। সো ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি রেগুলার। আজকের ক্লাসে যেটা করালাম সেটা কাভার আপ করেই নেক্সট ক্লাসে আসতে হবে, আদারওয়াইজ অনেক কিছু কিন্তু মাথায় ঢুকবে না। ঠিক আছে স্যার? ওকে, যাদের লেখা হয়নি একটু লেখাটা শেষ করো, আমি তাহলে আমাদের কন্টেন্টে যাবো আর কি। আচ্ছা, একটু লিখো সবাই, মেজার্স অফ লোকেশন অ্যান্ড ডিসপারশন। এটা হচ্ছে আমাদের বইয়ের চ্যাপ্টার 2, and this would be the lecture number 1 of this topic. Measures of location and dispersion. তো স্ট্যাটিস্টিক্স একদম শুরু করার আগেই বা শুরুতেই আমাদের যে জিনিসটা জানা দরকার, দুইটা টার্ম এর ব্যাপারে খুব ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। একটা হচ্ছে ডেটা, আরেকটা হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে আসো আমরা প্রথমে একটু লিখি, হোয়াট ইজ ডেটা। ডেটা হচ্ছে কালেকশন অফ মেজারমেন্টস অর observations, collection of measurements or observations. তাহলে মেজারমেন্টস কোনটা আর অবজারভেশনস কোনটা? তোমাকে আমি মনে করো বললাম যে কালেক্ট দ্য হাইট অফ দ্য স্টুডেন্টস অফ দিস ক্লাস, তো সেটা কালেক্ট করার জন্য উড ইউ মেজার অর অবজার্ভ? মেজার।
তাহলে এখানে কি হলো? কালেকশন অফ মেজারমেন্টস, রাইট? আর যদি তোমাকে আমি বলি যে collect the hair color of the students of this class, would you measure or observe? Observe, সেজন্য এটা হবে কালেকশন অফ অবজারভেশনস। সো যত ডেটা আছে ওয়ার্ল্ডে, ইট ডিপেন্ডস অন টু টাইপস, যে আমি ইদার এটা মেজার করব অর আমি এটা অবজার্ভ করব। সেজন্য বলা হয় ডেটা ইজ কালেকশন অফ মেজারমেন্টস অর অবজারভেশনস। ওকে গাইস, এবার আসো ভ্যারিয়েবল। দেখো, তোমাকে যদি আমি হাইট নিতে বলি সব স্টুডেন্টদের, তুমি মনে করো একটা পেলা 5 ফিট 2 ইঞ্চ, একটা পেলা 5 ফিট 7 ইঞ্চ, একটা পেলা 6 ফিট। এই যে তুমি ডেটা গুলো লিখতেছো, লেখার এইখানে এরকম একটা হেডিং দিবা না? হাইট স্যার, এরকম দিব না আমরা একটা হেডিং? এই যে হেডিং যেটা দিলাম এটাই ভ্যারি, হেডিং যেটা দিলাম আমি ডেটা কালেক্ট করার সময় সেটাই হচ্ছে ভ্যারিয়েবল। সেজন্য আমরা বলি ভ্যারিয়েবল হচ্ছে হেডিং অফ দ্য ডেটা। ভ্যারিয়েবল কি? হেডিং অফ দ্য ডেটা। ডেটার জন্য যে আমরা হেডিংটা দেই সেটাই হচ্ছে ভ্যারিয়েবল। আরেকভাবে বলা যায় the thing that we observe or the thing that we measure is the variable. যেমন আমরা অবজার্ভ করতেছি কি? হেয়ার কালার, সো হেয়ার কালার ইজ দ্য ভ্যারিয়েবল। আমরা মেজার করতেছি কি? হাইট, সো হাইট ইজ দ্য ভ্যারিয়েবল। সো এইভাবে আমরা বলতে পারি যে, অর এইভাবেও ডেফিনেশনটা দেওয়া যায় ভ্যারিয়েবলের, দ্য থিং দ্যাট ইজ মেজার্ড অর অবজার্ভ ইজ ভ্যারিয়েবল। দ্য থিং দ্যাট ইজ মেজার্ড অর অবজার্ভ ইজ ভ্যারিয়েবল। The thing that is measured or observed is variable. The thing that is measured or observed is variable. লিখেছি সবাই? এবার আমরা ক্যাটেগরাইজ করব। ডেটা বা ভ্যারিয়েবলকে প্রাইমারিলি দুইটা টাইপে ক্যাটেগরাইজ করা যায়। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা, আরেকটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা। তো নামের মধ্যেই ডেফিনেশনটা আছে। যেমন কোয়ান্টিটি, সেখান থেকে কোয়ান্টিটেটিভ ডেটা। কোয়ালিটি, সেখান থেকে কোয়ালিটেটিভ ডেটা। যেই ডেটার বা ভ্যারিয়েবলের কোনো নিউমেরিক্যাল ভ্যালু থাকে না তাকে আমরা বলি কোয়ালিটেটিভ ডেটা। যেমন হেয়ার কালার, আই কালার, ব্র্যান্ড অফ কার্স, এদের কি কোনো নিউমেরিক্যাল ভ্যালু আছে? নাই। সো দে মাস্ট বি কি? কোয়ালিটেটিভ ডেটা। আর যেই ভ্যারিয়েবলের নিউমেরিক্যাল ভ্যালু থাকে, লাইক হাইট, এজ, ওয়েট, এদেরকে আমরা কি বলবো? কোয়ান্টিটেটিভ ডেটা। তো এটার নিচে আমরা এইভাবে একটু লিখে রাখি যে কোয়ান্টিটেটিভের নিচে লিখে রাখো যে হ্যাজ নিউমেরিক্যাল ভ্যালু, আর কোয়ালিটেটিভের নিচে লিখে রাখো নো নিউমেরিক্যাল ভ্যালু। হ্যাজ নিউমেরিক্যাল ভ্যালু অ্যান্ড নো নিউমেরিক্যাল ভ্যালু। লিখেছি সবাই? এক্সাম্পল আমরা একটু লিখে রাখি। এখানে এক্সাম্পল হিসেবে বলা যায় হাইট, এজ। আর কোয়ালিটেটিভে আমরা এক্সাম্পল হিসেবে লিখতে পারি হেয়ার কালার, ব্র্যান্ড অফ কার্স। হ্যাঁ, ঠিক আছে স্যার? আচ্ছা, এর মধ্যে কোয়ালিটেটিভ ডেটার ফার্দার কোনো তোমার ক্যাটেগরি নাই, এখানেই শেষ। বাট যদি কোয়ান্টিটেটিভ হয় একে ফার্দার দুইটা টাইপে ডিভাইড করা যায়। একটাকে বলা হয় ডিসক্রিট ভ্যারিয়েবল, আরেকটাকে বলা হয় কন্টিনিউয়াস ভ্যারিয়েবল।
সো নর্মালি ইংলিশ ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট থেকে যদি স্টুডেন্টরা চিন্তা করে দেখে যে ডিসক্রিট মানে হোল নাম্বার, কন্টিনিউয়াস মানে ডেসিমাল। বাট স্ট্যাটিস্টিক্সের ডেফিনেশনটা এরকম না। স্ট্যাটিস্টিক্সের ডেফিনেশনটা একটু ডিফারেন্ট। সেটা কি আমি একটু বুঝাচ্ছি, তোমরা একটু আমার কথা শুনো ভালো মতো। মনে করো তোমাকে আমি ক্লাসে বললাম যে হাইট গুলো নাও। তো হাইট ধরো 5 ফিট থেকে 7 ফিট, এই রেঞ্জের মধ্যে মেজার করার সময় যে কোনো ভ্যালু হইতে পারে না? নাকি কোনো রেস্ট্রিকশন আছে যে এই ভ্যালুগুলোই হইতে হবে, এর বাইরে হবে না? আছে এরকম রেস্ট্রিকশন নাকি 5 থেকে 7 ফিটের মধ্যে ইট ক্যান টেক এনি ভ্যালু? কোনটা বলো? ইট ক্যান টেক এনি ভ্যালু, ভেরি গুড। এবার আরেকটা কাজ দিই তোমাকে। মনে করো একটা ডিবেট কম্পিটিশন হচ্ছে, ইউ আর দ্য অ্যাডজুডিকেটর and you are supposed to give mark for the specific debaters. মনে করো আউট অফ 10 তুমি মার্ক দিবা, তো তোমার মার্কের প্যাটার্ন গুলো কেমন হবে একটু বলো তো। কত দিলা? মানে 0 থেকে 10-এর মধ্যে হবে একটা মার্ক, বলো তো তুমি কত দিবা? 7 দিলা, তারপর 7.5 দেওয়া যাবে না? কোনো অ্যাডজুডিকেটর যদি চিন্তা করে আমি 5.25 দিব, দিতে পারবে? পারবে না? বাট কেউ যদি চিন্তা করে মার্ক কি কখনো এইভাবে দিবে 3.1125 দিবে এরকম মার্ক কখনো? নেবে। কথা কি বুঝতে পারতেছি সবাই? তার মানে এইখানে কি 0 থেকে 10-এর মধ্যে ক্যান ইট টেক এনি ভ্যালু অর সাম স্পেসিফিক ভ্যালুস? ভালো মতো বুঝা বইল। ক্যান ইট টেক এনি ভ্যালু অর সাম স্পেসিফিক ভ্যালুস? স্পেসিফিক ভ্যালুস। দুইটা বুঝতে পেরেছো? দুইটা এক্সাম্পল। এবার আমি এই দুইটা এক্সাম্পলকে এই দুই জায়গায় সেট করতেছি, খেয়াল করো। যখন একটা ভ্যারিয়েবল একটা গিভেন রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু নিতে পারে তখন সেটাকে বলা হয় কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। যখন একটা ভ্যারিয়েবল একটা গিভেন রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু নিতে পারে ইট ইজ কল্ড কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। আর যদি একটা গিভেন রেঞ্জের মধ্যে সে শুধু কিছু স্পেসিফিক ভ্যালুস নিতে পারে সেটাকে বলা হয় ডিসক্রিট ভ্যালু। কথা বুঝতে পারলাম স্যার? এবার বলো তো, এই যে হাইটের কথা বলছিলাম, ইজ ইট কন্টিনিউয়াস অর ডিসক্রিট? Continuous, very good, because it can take any value in the range 5 to 7. Understood, guys? And what about the marks that you gave as an adjudicator? Discrete, because 0 থেকে 10-এর মধ্যে mark যে ভ্যারিয়েবলটা it cannot take any value, it can take some specific values. কথা কি বুঝা গেল স্যার? Any doubt? এবার একটু যেই কথাটা বললাম এটা একটু নোট ডাউন করো। দেখো, ডিসক্রিটের নিচে লেখো the variable that takes only some specific values in a given range. লিখেছি স্যার। আর কন্টিনিউয়াস এর নিচে লেখো the variable that can take any value in a given range. ওকে, আচ্ছা এবার আমি দেখো ব্যাংক নোটস আমি ডিসক্রিটের আন্ডারে লিখছি, এম আই রাইট অর রং? চিন্তা করে বলো। ব্যাংক নোটস আমি ডিসক্রিটের আন্ডারে লিখেছি। ইউ থিঙ্ক উইথ দ্য লজিক দ্যাট আই জাস্ট গেভ ইউ and tell me, is it correct or wrong? It is correct. Why? বাংলাদেশের ব্যাংক নোটের রেসপেক্টেই বলো, কত থেকে কতর মধ্যে থাকে নোটগুলো? 2 থেকে 1000 এর মধ্যে। কিন্তু 2 থেকে 1000 এর মধ্যে কি যে কোনো টাকার নোট হয়? স্পেসিফিক হয়, স্পেসিফিক নাম্বারস এর নোট হয়। তার মানে ইট শুড বি ডিসক্রিট। আন্ডারস্টুড গাইস? ভেরি গুড। টাইম কন্টিনিউয়াস এর আন্ডারে লিখছি,
ইজ ইট ওকে স্যার? ওকে, কেন? মনে করো টাইম ফর হোয়াট, মনে করো টাইম টু সলভ আ পাজল। তো মনে করো আমি তোমাকে ম্যাক্সিমাম 10 মিনিট দিলাম, তাহলে 0 থেকে 10 মিনিটস এর মধ্যে ইট ক্যান টেক এনি ভ্যালু। একটা ছোট্ট চেঞ্জ করতেছি, শুনো ভালো মতো। টাইম টু দ্য নিয়ারেস্ট মিনিট, নাও ইউ টেল মি ইজ ইট কন্টিনিউয়াস অর ডিসক্রিট? ডিসক্রিট। তখন কিন্তু ইট ক্যানট টেক এনি ভ্যালু। যার মনে করো 5.7 সেকেন্ড লাগছে, তাকে তুমি কি বানায় ফেলছো? 6 বানায় ফেলছো। তার মানে এখানে কি এনি ভ্যালু নিচ্ছে না, কিছু স্পেসিফিক ভ্যালু নিচ্ছে। কথা কি বুঝা গেল স্যার? এনি ডাউট গাইস? ভেরি গুড। তাহলে স্যার আমরা মোটামুটি এই পয়েন্টগুলো সবাই লিখেছো তো? দেখো যারা মিস করেছো ইউ ক্যান হ্যাভ আ লুক অ্যান্ড রাইট ডাউন। এরপরে আমি একটু দেখো এক্সারসাইজ 2A তে যাচ্ছি। হ্যাঁ, এক্সারসাইজ 2A। দেখো কোয়েশ্চেন নাম্বার 1 আর 2 এই দুইটা তোমরা একটু করবে। 1-এর মধ্যে শুধু কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ না, এটার সাথে যদি কোয়ান্টিটেটিভ হয় সাথে লিখবা যে ওটা কি ডিসক্রিট নাকি কন্টিনিউয়াস। বুঝছো কথাটা? নাম্বার 1 আর নাম্বার 2 তে ট্রু ফলস। একটু করো দেখি কি বুঝলা, দেখি একটু। অনলাইনে হয়ে গেলে একটু ডিজিটাল হ্যান্ড রেইজ করবে প্লিজ। হ্যাঁ, কারো যদি বুঝতে প্রবলেম হয় প্লিজ লেট মি নো স্যার। হ্যাঁ, মানে লজিক গুলো তুমি প্রপারলি অ্যাপ্লাই করতে পারতেছো কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে কখন ডিসক্রিট হয় কখন কন্টিনিউয়াস হয়, যে ডেফিনেশন গুলো আমরা মাত্র শিখলাম ওইটা অ্যাপ্লাই করে তুমি প্রপারলি ক্লাসিফাই করতে পারতেছো কিনা, দ্যাট ম্যাটার্স অ্যাকচুয়ালি। এটা তোমাদের বইয়ের সামস কিন্তু। হ্যাঁ, কোয়েশ্চেন লেখার দরকার নেই, জাস্ট এক্সারসাইজ নেম লিখে জাস্ট সাম গুলো করলেই হবে। যেখানে বইয়ের বাইরে যেসব সামস আমি করাবো আমি বলে দিব, তখন কোয়েশ্চেন গুলো কপি করবে। হ্যাঁ,
স্যার only নাম্বার 1 করবো, রাইট? নাম্বার 1 and 2, নাম্বার 1 and 2, নাম্বার 2 তে শুধু ট্রু ফলস লেখা। স্যার ডান। ভেরি গুড স্যার। ক্লাসে সবার শেষ হয়েছে স্যার? ওকে, তাহলে আমরা একটু দেখি হাইট অফ এ বিল্ডিং, কোয়ান্টিটেটিভ অ্যান্ড কন্টিনিউয়াস। ভেরি গুড। কালার অফ এ জাম্পার, কোয়ালিটেটিভ। টাইম স্পেন্ট ওয়েটিং ইন এ কিউ, quantitative and continuous. Very good. Shoe size and discrete. Very good. Names of students in a school, qualitative. Perfect. Now, number 2, weight of apples is discrete. False. It should be continuous. The number of apples on the trees in an orchard is discrete data. True. Very good. The amount of time it takes a train to make a journey is continuous. True. Simhal collected data on car colors by standing at the end of a road and writing down the car colors. The data she collected is quantitative. False. It should be qualitative. Very good, guys. Any confusion? Anyone? Ji. Shoe size কেমন হয় বাবা বলো তো? 38, 39, 37 এরকম অথবা 8, 9, 7 এরকম হয় না? সো ইট ক্যান টেক সাম স্পেসিফিক ভ্যালুজ। এমন কোন শু সাইজ থাকে না যে 7.5 সাইজ বা 7.5 যদিও থাকে নাই, 7.125 তো থাকবেই। ঠিক আছে স্যার? ওকে। আর কোনো কনফিউশন কোনোটায় স্যার? গুড। বইয়েরটা তো করলাম না, এবার আর একটু ডিফিকাল্ট দিব। এটা করো, এটা বইয়ের না, এটা একটু কোয়েশ্চেন লিখে লিখে কইরো, হ্যাঁ প্লিজ। আর একটু কমপ্লেক্স টাইপের এক্সাম্পল, আর একটু চিন্তা করতে হবে বেশি। দ্যাটস ইট। অনলাইনে হয়ে গেলে একটু ডিজিটাল হ্যান্ড রেজ করবে প্লিজ।
হচ্ছে আমরা বলি না যে গাছের বায়োলজি যারা পড়ি গাছের আগাছা থাকে না, সেটার কথা বলা হয়েছে। হয়েছে স্যার। Yes, sir. ওকে স্যার, আমি তাহলে একটু আনসার গুলো দেখাই, দেখো সবারটা ম্যাচ করে কিনা। এই হচ্ছে আনসার্স। A and F are qualitative, all the others are quantitative. A and F মানে cards drawn from a set of playing cards, এটা হচ্ছে আমাদের qualitative. F হচ্ছে day of week when people were born, qualitative. They don't have any numerical value, right? So they are qualitative, বাকি সবাই হচ্ছে quantitative. এখন quantitative এর মধ্যে দেখো B হচ্ছে discrete, C continuous, D discrete, E discrete, G continuous, H discrete, I discrete. ঠিক আছে স্যার? অনেকে একটু এই এইচটা নিয়ে কনফিউজ থাকে, যে পার্সেন্টেজেস গেইন বাই স্টুডেন্টস ফর আ টেস্ট আউট অফ 60। বুঝছো? তোমরা কি কেউ কনফিউজ হয়েছো? কেউ কি কন্টিনিউয়াস লিখছো এটা? আচ্ছা, কেন এরকম এমনটা হইলো? পার্সেন্টেজ 60, আউট অফ 60 পার্সেন্টেজটা কোত্থেকে আসছে? মার্কস থেকে আসছে। মার্কস কি ডিসক্রিট না কন্টিনিউয়াস? ডিসক্রিট, তাহলে সেটাকে পার্সেন্টেজে নিলে অবশ্যই সেটাও ডিসক্রিটই হবে। ইট ক্যানট টেক অল দ্য ভ্যালুজ ইন দ্যাট রেঞ্জ। কথা বুঝতে পারলাম স্যার? ওকে, সবাই একটু ম্যাচ করে নাও আনসারটা, কোনো কনফিউশন থাকলে বলো প্লিজ। হ্যাঁ, হ্যাঁ বাবা। হ্যাঁ, বলো। ঠিক আছে, ওকে।
ওকে স্যার, আমরা তাহলে এবার একটু নেক্সট কন্টেন্টে যাচ্ছি, খেয়াল করো। ডেটা রিপ্রেজেন্টেশন। নন গ্রাফিক্যাল ওয়েতে যদি চিন্তা করি, ডেটা ক্যান বি রিপ্রেজেন্টেড ইন থ্রি ওয়েজ। একটা হচ্ছে র ডেটা, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিল, আরেকটা হচ্ছে গ্রুপ ডেটা। র ডেটাটা কি, মনে করো আমি ডেটাগুলো নিলাম, প্রত্যেকটা নিয়ে কমা কমা দিয়ে পাশাপাশি শুধু লিখে যাচ্ছি, লাইক দিস। এটাকে বলা হয় র ডেটা। মনে করো আমি আউট অফ 50 কোন একটা টেস্ট নিয়েছি, মার্কস গুলো কমা কমা দিয়ে লিখে যাচ্ছি, এটাকেই বলা হচ্ছে তোমার র ডেটা। এরপরে আরেক টাইপের রিপ্রেজেন্টেশন আছে যেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি টেবল। কি বলে? ফ্রিকোয়েন্সি টেবল। আরেকটা হচ্ছে গ্রুপ ডেটা। আরেকটা হচ্ছে গ্রুপ ডেটা। সো ফ্রিকোয়েন্সি টেবিল নিয়ে এখন একটু কথা বলবো, একটু শুনবে সবাই, হ্যাঁ? দেখো, ফ্রিকোয়েন্সি মানেটা কি? যেমন একটা ডেটার মধ্যে ধরো আমি আউট অফ 50 একটা টেস্ট নিচ্ছি, এখন 10টা স্টুডেন্ট 30 পাইছে, তাহলে আমি 30, এইভাবে না লিখে 30-র পাশে 10 লিখে দিলাম। তার মানে কি বুঝাচ্ছে? দেয়ার আর 10 স্টুডেন্টস হু গট 30। তার মানে ইন মাই ডেটা 30 কেম হাউ মেনি টাইমস? 10 টাইমস। দিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে হাউ মেনি টাইমস দিস ভ্যালু কামস ইন দ্য ডেটা। কথা বোঝা যাচ্ছে স্যার? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে হাউ মেনি টাইমস আ স্পেসিফিক ভ্যালু কামস ইন দ্য ডেটা। ডেটার মধ্যে একটা ভ্যালু কতবার আসতেছে, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। আরেকটা জিনিস আছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যেটা আমাদের এই ফ্রিকোয়েন্সি টেবিলে লাগে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিকে আমরা বলি রানিং টোটাল অফ ফ্রিকোয়েন্সিস। এটা যখন আমি এক্সাম্পলটা দিব তখন ডেফিনেশনটা আরো ক্লিয়ারার হবে। আপাতত লিখো রানিং টোটাল অফ ফ্রিকোয়েন্সিস। রানিং টোটাল অফ ফ্রিকোয়েন্সিস। ওকে, এবার একটা এক্সাম্পল দেখি আস। আমি একটা ডেটা সেট করলাম এরকম, শু সাইজ, দিস ইজ দ্য ভ্যারিয়েবল, এবং এর ফ্রিকোয়েন্সি। যেমন ভ্যালুস গুলো যদি এরকম নেই, যেমন ধরো শু সাইজ গুলো কেমন হয়েছে, 39, 40, 41, 42, 43, এবং এর পাশে ফ্রিকোয়েন্সিস গুলো লিখেছি 3, 17, 29, 34, 12। এবার এগুলোর অ্যাকচুয়ালি সিগনিফিকেন্সটা কি একটু ভালো মতো বোঝার চেষ্টা করি। 42-র পাশে আমি 34 লিখেছি, হোয়াট ডাজ ইট মিন? এই যে 42 শু সাইজটা, এটা 34 টাইমস ডেটার মধ্যে এসেছে। তার মানে দেয়ার আর 34 পারসনস যাদের শু সাইজ 42, যাদের শু সাইজ 42। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট গাইস? তো তুমি যদি অ্যাজ আ মানে বিজনেসম্যান শু মেক করো, ইউ আর শু মেকার, ইউ আর বিজনেস অফ দ্যাট, তাহলে এই ডেটাটার উপর বেস করে তুমি কোন শু সাইজটা বেশি প্রডিউস করবা? 42। কথা কি বুঝা গেল স্যার? ভেরি গুড স্যার। তাহলে এইখান থেকে এখন চলে আসে আরেকটা জিনিস একটু বুঝার আছে, সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, সিএফ বলি আমরা ইন শর্ট। সিএফটা কিভাবে বের করে? প্রথমে যেই পয়েন্টে তুমি আসলা, একদম স্টার্ট থেকে এই পর্যন্ত টোটাল ফ্রিকোয়েন্সি কত, সেটা সে ইন্ডিকেট করে। এজন্য বলা হচ্ছে রানিং টোটাল অফ ফ্রিকোয়েন্সিস। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এই জায়গায় সিএফ কত, তুমি এই পর্যন্ত সব ফ্রিকোয়েন্সি অ্যাড করে দিবে। তোমাকে যদি জিজ্ঞেস করি এই জায়গায় সিএফ কত, এই পর্যন্ত সব ফ্রিকোয়েন্সি তুমি অ্যাড করে দিবে। তো এটা বের করার একটা টেকনিক আছে, কি প্রথমটা 3, এরপরে ক্রস এডিশন করবা, কারণ প্রিভিয়াস 3 এখন 17, দুইটা মিলে কত হবে? 20। তারপর 20-র সাথে 29 অ্যাড করলাম, 49। তারপর 49-এর সাথে 34 অ্যাড করলাম, তোমার 83। 83-র সাথে 12 অ্যাড করলাম, আসলো 95। দিস ইজ হাউ উই গেট দ্য সিএফ। বাট সিএফ বের করার পাশাপাশি এখন এটার
মানে সিগনিফিকেন্সটাও রিয়ালাইজ করা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট যে হোয়াট ডাজ ইট মিন। যেমন আমি যদি তোমাকে বলি এই যে 49, এটা দিয়ে তুমি কি বুঝতেছো এই ডেটার? কেউ কি বলতে পারো কোনো ল্যাঙ্গুয়েজ ইন ল্যাঙ্গুয়েজ যে হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই দিস থিং? এই ডেটাতে 49 দিয়ে হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড? CF 49। হ্যাঁ হ্যাঁ, গুড, ভেরি গুড। ও যেটা বলতেছে যে 39 থেকে 41 পর্যন্ত কতজনের, মানে 49% এর শু সাইজ এক্সিস্ট করে। বা আমি আরেকটু পলিশ ল্যাঙ্গুয়েজে বলতে পারি দেয়ার আর 49 অবজারভেশনস যাদের শু সাইজ 41 or less, তাই না স্যার? দেয়ার আর 49 অবজারভেশনস যাদের শু সাইজ 41 or less। ক্লিয়ার গাইস? আচ্ছা, আরেকটা জিনিস তোমাকে আমি এখানে জিজ্ঞেস করি, দেখি কে আনসার করতে পারো। এই ডেটাটা ফ্রিকোয়েন্সি টেবিল যখন বানানো হচ্ছে পুরোটা অর্ডার্ড অবস্থায় আছে না? অর্ডার্ড মানে কি, হয় ডিসেন্ডিং বা অ্যাসেন্ডিং। এটা কি অ্যাসেন্ডিং অর্ডারে আছে না? তো যখন তুমি অর্ডার করে রাখছো, নাও ইফ আই আস্ক ইউ যে বলো তো এই ডেটার 50th অবজারভেশনটা কত? ক্যান ইউ টেল মি 50th অবজারভেশনটা কত? ভেরি গুড, 50th অবজারভেশনটা এইখানে আছে। এবার আমি একটু এক্সপ্লেইন করি, শোনো। এখানে 3 না, তার মানে ফার্স্ট থেকে থার্ড অবজারভেশন পর্যন্ত এখানে আছে। এখানে কি 20, এর আগেরটা শেষ হয়েছে কোথায়? থার্ডে, তার মানে 4th থেকে 20th পর্যন্ত এখানে আছে। 4th থেকে 20th পর্যন্ত এখানে আছে। আন্ডারস্টুড স্যার? এই যে ছোট ছোট জিনিসগুলো বলতেছি না, যখন আমরা বড় সামে যাব, দিস থিংস উইল হেল্প ইউ টু সলভ দোজ সামস। সো এগুলোর আন্ডারস্ট্যান্ডিং খুব ক্লিয়ার থাকতে হবে। কথা বুঝতেছি স্যার? তাহলে এর পরের ক্লাসে কত থেকে কত অবজারভেশন আছে বলো দেখি? 21st থেকে 49, তারপর 50th থেকে 83rd, তারপর 84th থেকে 95th। ভেরি গুড স্যার, ক্লিয়ার এভরিওয়ান? ওকে, এবার দেখো CF 20, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দিস? একটু আগে বলছি 49 এর কথা। There are 20 observations whose shoe size is less or equal to 40, less than 49, less or equal to 40। বুঝতেছি সবাই? তাহলে এখানে আমরা লিখতে পারি CF 40 মানে হচ্ছে 20 স্টুডেন্টস। আমি যদি অবজারভেশনস গুলো স্টুডেন্টদের ধরি, তাহলে 20 স্টুডেন্টস হ্যাভ শু সাইজ লেস অর ইকুয়াল টু 40। লিখে নাও একটু প্লিজ, রাইট ডাউন গাইস। অ্যাপ্লাইড ম্যাথস সবসময় খুব ইন্টারেস্টিং। ট্রাই টু মানে এনজয় দ্য কন্টেন্টস, ডোন্ট টেক ইট অ্যাজ আ বার্ডেন অন ইউ। এখন প্রত্যেকটা টপিক ইনশাল্লাহ আমরা ক্লাসে এমন ভাবে ডিসকাস করবো যে ইউ উইল এনজয় ইচ এন্ড এভরি টপিক। বাট তোমার জন্য বার্ডেন কখন হয়ে যাবে জানো? তুমি যখন কাজ জমিয়ে রাখা শুরু করবে, দেখবা যে চিন্তা করবে যে 2টা ক্লাস হয়েছে, সমস্যা নাই, নেক্সট উইক থেকে সব কভার করে ফেলবো। এরকম নেক্সট উইক করতে করতে দেখবে এত ভলিউম জমে গেছে, সেটা কভার করার আর কোনো ইন্টারেস্টই তোমার থাকবে না, এন্ড মানে ইউ উইল কোলাপস। এটাই হয় মোস্ট অফ দ্য স্টুডেন্টস এর সাথে এ লেভেলস। ওই যে আমি বারবার বলি, আমরা যদি চিন্তা করি যে ও লেভেলস এর মতো, তোমরা অনেকেই আমার ও লেভেলের স্টুডেন্টরা এসে বলে যে স্যার 3 মাস পড়ছি এই স্টার চলে আসছে। এইসব মিরাকেল এ লেভেলসে হয় না। আমি সবসময় বলি এই কথা, এ লেভেলসে কোনো মিরাকেল হয় না। রেগুলার থাকবা না পড়াশোনায়, হয় ফেল করবা, না হলে ডিই নিয়ে পাস করবা, একদম ক্লিয়ার কাট। আর বি রেগুলার, এনজয় দ্য কন্টেন্টস। এই কন্টেন্ট শুধু বাবা ভালো করার জন্য না, এ লেভেলস তোমার ফিউচার, তোমার ইউনিভার্সিটি স্টাডিজ সবকিছু এগুলো হেল্প করবে। এই যে এখানে যে ম্যাথ তুমি যাই শিখতেছো, দিস থিংস উইল হেল্প ইউ ইন দ্য ইউনিভার্সিটি। সো এমন ভাবে শিখতে হবে সো দ্যাট আই ডোন্ট ফরগেট। আমার এগুলো মনে রাখতে হবে যখন আমি ইউনিভার্সিটিতে পড়বো, এই জিনিসগুলো যাতে আমি অ্যাপ্লাই করতে পারি। ওকে স্যার, নেক্সট ওয়ান। এখান থেকে যদি তোমাকে আমি একটা কোয়েশ্চেন করি, দেখো তো এটার আনসার দিতে পারো কিনা। হাউ মেনি স্টুডেন্টস হ্যাভ শু সাইজ মোর দেন 41? একটু চিন্তা করে বলো। হাউ মেনি, আগে লেখো লেখো কোয়েশ্চেনটা লেখো। হাউ মেনি স্টুডেন্টস হ্যাভ শু সাইজ মোর দেন 41? শিওর? কনফিডেন্ট? ইয়েস, 46, ভেরি গুড। How many students have shoe size more than 41? দেখো 41 or less than 41 কত? 49, ঠিক আছে? তার টোটাল থেকে 49 মাইনাস করে দিলেই হয়ে যায়, এটা একটা ওয়ে। আর 41 এর চেয়ে বড় এরা,
এদেরকে অ্যাড করলেও চলে আসে, যেটা তোমার জন্য কমফোর্টেবল হয়, ইউ ক্যান ফলো দ্যাট। ওকে গাইস, এনি কনফিউশন স্যার? গুড, ভেরি গুড। তোমাদের বই থেকে একটা পিক, তোমাদের এই সামটা তোমাদের বইয়ের না, বাট এখন আমাদের হাতে অত সময় নাই যে তুমি কপি করবা। ইউ ক্যান কিপ স্পেস ফর ইট, পরে ভিডিওটা দেখে কপি করে নিয়ে এখন জাস্ট করো, জাস্ট ডু দ্যাট। আজকে যা যা শিখলাম, যতটুকু শিখলাম, এটা অ্যাপ্লাই করে এটা করতে পারবা, কিচ্ছু না, ভেরি সিম্পল, জাস্ট 3 মিনিটস লাগবে করতে। দেখো, করো কোয়েশ্চেনটা। হয়েছে, খুবই সিম্পল তাই না? প্রথমে সিএফ বের করতে বলছি, তো সিএফ বের করা তো আমরা শিখছি মাত্র, তাই না? 8, 15, 24, 38, 56 and 72, রাইট? আচ্ছা, তাহলে কমপ্লিট দ্য টেবিল বাই পুটিং ফ্রিকোয়েন্সি টেবিল হয়ে গেল। পার্ট বি তে কি বলছে? স্টেট দ্য নাম্বার অফ বয়েজ হু আর লেস দেন 168 সেন্টিমিটার টল। 24, very good. Write down the height that is the most common. 169. How many students were surveyed? 72. Very good. বুঝছি স্যার। ওকে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ গাইস। আসসালামু আলাইকুম।